নমস্কার, গল্পকথা চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা একটা ছোট্ট গল্প, অপ্রত্যাশিত প্রেম, প্রথম অংশ। কো এডুকেশন উচ্চ বিদ্যালয়, কিন্তু ছাত্র ও ছাত্রীদের ক্লাস হতো আলাদা আলাদা বিল্ডিংয়ে। কোনোভাবেই ছেলেদের সঙ্গে মেয়েদের কথা বলা তো দূরের কথা, দেখা সাক্ষাৎ হওয়া খুব মুশকিল ছিল। স্কুল কম্পাউন্ডের মধ্যে দেখা বলতে ছিল অফিস রুম। অফিস রুমটা ছিল গার্লস এবং বয়েজ বিল্ডিংয়ের মাঝখানে। অফিস রুমে দরকার ছাড়া তো ছাত্রছাত্রীরা যেতে পারতো না। ছাত্রছাত্রীদের অফিস রুমে দরকার থাকলে হয়তো মাঝে মধ্যে দু একজনের সঙ্গে ক্ষণিকের দেখা মিলত। এছাড়া রবীন্দ্র জয়ন্তী, স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, সরস্বতী পুজো, এসবের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা হওয়ার ভালোই সুযোগ পাওয়া যেত। স্কুলের হেডমাস্টার মহাশয় তো নয়, ছাত্রীদের তুলনায় ছাত্ররা তো সবসময় এক ধাপ এগিয়ে। তাই উঁচু ক্লাসের ছাত্ররা কেউ হেডমাস্টার মহাশয় বলতো না, বলতো স্বয়ং যমদূত। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা মিলিয়ে প্রায় 900-র মতো ছিল। তাই হেডমাস্টার মহাশয়ের চোখ লাট্টুর মতো ঘুরত। ডান হাত দুলিয়ে ছাত্রদের বিল্ডিং থেকে ছাত্রীদের বিল্ডিং পর্যন্ত স্কুল আওয়ারে চরকি পাক খেতেন। শুধু ছাত্রছাত্রীরা যে ভয় পেতেন তা কিন্তু নয়, অ্যাসিস্ট্যান্ট টিচাররাও পর্যন্ত সমঝে চলতেন। হেডমাস্টার মহাশয়ের আরও একটা রেস্ট্রিকশন ছিল, কোনো ইয়াং টিচার ছাত্রীদের ক্লাস নেবেন না। ছাত্রীদের ক্লাস নিতেন সব ম্যাডাম এবং বয়স্ক টিচাররা। তাই ছাত্রছাত্রীদের প্রেম মানেই সঙ্গে সঙ্গে টিসি। স্কুলের আরও একটা জমকালো বার্ষিক অনুষ্ঠান হতো 26শে জানুয়ারি। হায়ার সেকেন্ডারিতে পড়া সব ছাত্ররা ওই দিন ধুতি পরত। এমনিতেই ক্লাস 9 থেকে ছাত্রীদের লাল পাড় সাদা শাড়ি এবং লাল ব্লাউজ পরার নিয়ম ছিল। 26শে জানুয়ারির আগের দিন স্কুলে 5th পিরিয়ডের পর অল্প দূর রাস্তা যাওয়া পর্যন্ত একটা প্রসেশনের মহড়া হতো। ছাত্রছাত্রীদের মধ্যে খুব উন্মাদনা থাকতো। উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা ওই দিনগুলোতে নিজেদের বাঁধন ছাড়া স্বাধীনতা খুঁজে পেত। 26শে জানুয়ারির দিন হেডমাস্টার মহাশয় নিজেই লাইন পরিচালনা করতেন, কিন্তু সহকারী শিক্ষকেরাও ওনাকে সাহায্য করতেন। লাইনের প্রথমেই উঁচু ক্লাসের ছাত্রদের পিছনে ক্লাস অনুযায়ী পর ছোট ক্লাসের ছাত্রদের দাঁড় করানো হতো। ক্লাস 5-এর ছাত্রদের লাইনের শেষে ক্লাস 5-এর ছাত্রীদের লাইন শুরু হতো, শেষ হতো উঁচু ক্লাসের ছাত্রীদের দিয়ে। পতাকা উত্তোলনের পর হেডমাস্টার মহাশয় হুইসেল বাজিয়ে নির্দেশ দিলেই তবে বড় বড় ছাত্রদের লাইন মাইক বাজিয়ে ড্রাম বাজাতে বাজাতে মাঠ ছেড়ে রাস্তায় বেরিয়ে যেত। অন্যান্য স্যারদের উপর দায়িত্ব দিয়ে কিছুক্ষণের জন্য হেডমাস্টার মহাশয় স্কুলের ভিতরে যান। স্কুলের মাঠটি বিশাল বড় এবং গোলাকার। হেডমাস্টার মহাশয়ের কিছুক্ষণের অনুপস্থিতিতে বড় বড় ছাত্ররা উঁচু ক্লাসের ছাত্রীদের লাইনে মিশে যায়। হেডমাস্টার মহাশয় এসে দেখেন বড় ছাত্রদের লাইন না ছেড়ে দেওয়ার জন্য বড় বড় ছাত্রছাত্রীরা বৃত্তাকারে মিশে দাঁড়িয়ে আছে। হেডমাস্টার মশাই জোরে চিৎকার করে হুইসেল বাজিয়ে বড় ছাত্রদের লাইন তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। ইচ্ছাকৃতভাবে উঁচু ক্লাসের ছাত্ররা নিজেদের মধ্যে মজা করবার জন্য কাণ্ডটি ঘটায়। এরপর শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘোরা হতো। প্রসেশন ঠিক দুপুর 12টার মধ্যে পুনরায় স্কুল প্রাঙ্গণে প্রবেশ করত। ওই 26শে জানুয়ারিতে হিমানীকে প্রথম দেখা। হিমানী খুব সুন্দরী নয়, কিন্তু ওই নিরীহ মুখের মধ্যে দীপ্তিময় উজ্জ্বল দুটি চোখ। প্রত্যেক রবীন্দ্র জয়ন্তীতে গানের তালিকায় হিমানীর নাম থাকত। অনেকের মধ্যে একজন হিমানীর গানের গুণমুগ্ধ শ্রোতা। না, হিমানী জানত না ওই অপ্রকাশিত নামের শ্রোতাকে। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে রিলে রেসে
হিমানির নাম থাকত। হিমানির দৌড় দেখার জন্য তার ওই ভক্ত হাঁ করে দাঁড়িয়ে থাকত। না, হিমানি জানতো না অপ্রকাশিত ওই নামের এক ভক্তকে। কারণ হিমানির দৌড় তার কাছে ছিল উপমা হিসেবে চপলা হরিণীর মতো। সরস্বতী পুজোয় হিমানি শাড়ি পরে এসেছে। স্কুলের সরস্বতী পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাইরের সঙ্গীত শিল্পীরা এলেও প্রথমের দিকে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কয়েকজন সঙ্গীত পরিবেশন করবে। সেই কয়েকজনের মধ্যে হিমানিও আছে। সঙ্গীত পরিবেশনের আগে হিমানি একটা চিরকুট পায়, তাতে লেখা, আজ তোমায় শাড়ি পরে প্রথম দেখা। হিমানি একটু আশ্চর্য হয়ে পড়ে, চিরকুটটি ছিঁড়ে ফেলে দেয়। স্কুলের মাঠে দুটো গেট ছিল, একটা ছাত্র এবং টিচারদের জন্য, আর অন্যটি ছিল ছাত্রী এবং ম্যাডামদের জন্য। হিমানি গেটে যতক্ষণ পর্যন্ত না বেরোবে ততক্ষণ পর্যন্ত এক জোড়া চোখ দূরে ছাত্রদের ভিড়ে আড়ালে দৃষ্টি রাখত। না, হিমানি কিন্তু কোনোভাবেই জানতো না ওই অজানা দর্শককে। তবে হিমানিদের বাড়ির পথের বাঁকে একটা ছেলেকে স্কুল ছুটির পর হিমানি প্রায় দাঁড়িয়ে থাকতে দেখত, কিন্তু মুখে কিছু না বলে শুধু হিমানির দিকে তাকিয়ে থাকত। হিমানি পাশ কাটিয়ে মাথা নিচু করে চলে যেত। হিমানির এক আত্মীয় দাদা ওই স্কুলের অফিসে চাকরি করতেন। মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য স্টুডেন্টরা উপস্থিত। যথা সময়ে ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট হয়ে গেছে। ছাত্ররা সকলে চলে গেছে, শুধু একজন দাঁড়িয়ে আছে। হিমাদ্রিবাবু জিজ্ঞেস করলেন, কিরে প্রণব, তুই এখনো দাঁড়িয়ে, কিছু বলবি? প্রণব উত্তর দেয়, না। হিমাদ্রিবাবু ঠাট্টার ছলে বলেন, কোনো মেয়ের সঙ্গে দেখা করবি না কি রে? প্রণব লাজুক স্বরে বলে, না না। স্কুলের ছুটির ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে প্রণব ছাত্রদের গেটের দিকে এগিয়ে যায়। কিন্তু হিমাদ্রিবাবু ব্যাপারটা রহস্য মনে করে প্রণবকে চোখের আড়াল করলেন না। মেয়েদের গেট দিয়ে সব ক্লাসের মেয়েরা বেরোলেও সকলের বাড়ির পথ তো আর এক নয়। প্রণব কিন্তু হিমানির বাড়ির দিকে যেতে রাস্তার বাঁকে দাঁড়িয়ে। হিমাদ্রিবাবু আন্দাজে ঢিল ছুঁড়ে প্রণবকে প্রশ্ন করলেন, কিরে, হিমানিকে কিছু বলবি বলে দাঁড়িয়ে? প্রণব একটু লাজুক স্বরে বলে, আসলে আমি ওকে একটা কথা বলবো, আর ওর সঙ্গে তো আমার। কথাটা শেষ করতে না করতেই হিমাদ্রিবাবু প্রচণ্ড জোরে হেসে উপহাস করে বলেন, তুই তো হিমানির থেকে মাত্র এক ক্লাস উঁচুতে পড়িস, তুই ওর পিছনে ঘুরে বেড়াচ্ছিস কেন? প্রণব একটু লাজুক স্বরে উত্তর দেয়, আমার ওকে খুব ভালো লাগে, তবে ওকে কথাটা কোনোদিন বলতে পারিনি। হিমাদ্রিবাবু আরও জোরে উপহাস করে বলেন, কি, হিমানিকে তোর ভালো লাগে? তোর ভালো লাগাতে ওর কি যায় আসে? তোর মতো কত ভালো ছেলে ক্লাসে ফার্স্ট হয়। এই বয়সে যত সব ভীমরতি হয়েছে, ওসব চিন্তাভাবনা ছেড়ে মাধ্যমিক পরীক্ষাটা ভালো করে দে। তুই জানিস না হিমানি আমার বোন হয়, ওর কত গুণ আছে জানিস? বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছিস কেন? যা, বাড়ি যা। হিমাদ্রিবাবু বাড়িতে একসঙ্গে রাতের খাবার খাওয়ার সময় হিমানির মা বাবা সহ বাড়ির সব সদস্যদের সামনে কথাটা বলেন। বলার সময় উপহাস সহ বিদ্রুপ মাখানো কথা ছিল। বাড়ির সকলেও হিমাদ্রিবাবুর সঙ্গে তাল দিয়ে খুব উপহাস করে। হিমাদ্রিবাবুর মুখে চিরকুটের নায়কের নামটা জানতে পেরে হিমানির একটু খারাপ তো লেগেছিল, কিন্তু সেদিন থেকে প্রণবের প্রতি হিমানির একটা সুপ্ত প্রেম জাগে। হিমানি গ্র্যাজুয়েট হওয়ার পর বিএড কমপ্লিট করে বাড়িতে টুকটাক টিউশন পড়াতো। সেই সময় ভালো সম্বন্ধ একজন নিয়ে এসেছে, হিমাদ্রিবাবুর পরিচিত, তাই উনি বাড়িতে এসে খুব আগ্রহ দেখান। বাড়ির সকলেই একসঙ্গে সহমত পোষণ করেন। বিবেকানন্দ বাবু এবং বিশাখা দেবী বললেন, সবসময় তো ভালো ছেলে পাওয়া যায় না, জানাশোনার মধ্যে যখন ভালো দিন দেখে ছেলের বাড়ির লোকেদের আসবার কথা বলে দে। সুকান্ত জেলা সদরে ডিআই অফিসের ক্লার্ক, শহরেই অফিসের কাছাকাছি ভাড়া বাড়িতে থাকে।
শহরে ভাড়া বাড়িতে সুকান্ত একা থাকে শুনে বিবেকানন্দবাবু ও বিশাখা দেবী এই সম্বন্ধের জন্য দুজনের খুব আগ্রহ। একটা ভালো দিন দেখে প্রতাপবাবু এবং তপতী দেবী হিমানীকে দেখতে আসেন। ওনারা বলেন, আমাদের মেয়ে পছন্দ হলে তবে দ্বিতীয়বারের জন্য সুকান্ত মেয়ের সঙ্গে কথা বলতে আসবে। ছেলে আমার হীরের টুকরো, মা বাবার কথাকে খুব গুরুত্ব দেয়। মা বাবার পছন্দই আমাদের ছেলের পছন্দ। বাড়ি ফিরে বিবেকানন্দবাবু সুকান্তকে ল্যান্ডলাইনে ফোন করে জানান, মেয়ের বাড়ি আমরা কথা দিয়ে এসেছি, মেয়ে আমাদের পছন্দ, তুই এবং তোর বন্ধু শুধু নিয়ম রক্ষার্থের জন্য দেখতে যাবি। বিবেকানন্দবাবুর কথা শুনে সুকান্ত দোটানায় পড়ে গেলেন। বাবা মাকে কিছুতেই নিজের মতামত ও পছন্দ জানাতে পারলেন না। দুপক্ষের দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে যায়। নির্দিষ্ট দিনে বিয়ের সময় হিমানী কনের সাজে দাঁড়িয়ে। এক মুহূর্তের জন্য প্রণবের মুখটা চোখের সামনে ভেসে উঠল। খানিক বাদে সুকান্ত ও হিমানীর 4 হাত এক হলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।